আসসালামু আলাইকুম। রাবা কেমিস্ট্রির সকল শিক্ষার্থীর প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো আজকে আমি কেমিস্ট্রি চতুর্থ অধ্যায়ের একটি সৃজনশীল সমাধান নিয়ে আলোচনা করতে চাই। এটি একটি বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ড 2022, উদ্দীপক এবং প্রশ্ন দেখতেই পাচ্ছ। তো এখানে দেখা যাক কি বলা হয়েছে। উদ্দীপক এখানে দেওয়া আছে পি, তারপর সোডিয়াম কিউ, এক্স ওয়াই ফাঁকা, জেড উপরে নিয়ন নিচে আর এবং বলা হয়েছে পি কিউ এক্স ওয়াই জেড আর প্রতীকী অর্থে ব্যবহৃত। আচ্ছা, ইলেকট্রন আসক্তি কাকে বলে? ক্লোরিন একটি হ্যালোজেন মৌল, ব্যাখ্যা করতে হবে। পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়। উদ্দীপকের জেড এবং কিউ এর আলোকে ব্যাখ্যা করতে হবে। পি কিউ এক্স ওয়াই মৌলসমূহকে পারমাণবিক আকারে ঊর্ধ্বক্রমে সাজিয়ে যৌক্তিক কারণ বিশ্লেষণ করতে হবে। ক, ইলেকট্রন আসক্তি কাকে বলে? ইলেকট্রন আসক্তি হচ্ছে একটি সংজ্ঞা মাত্র, সবাই জানো। গ্যাসীয় অবস্থায় এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলা হয়। খ, ক্লোরিন একটি হ্যালোজেন মৌল, ব্যাখ্যা করতে হবে। হ্যালোজেন মানে লবণ উৎপাদনকারী, এর মূল উৎস হচ্ছে সামুদ্রিক লবণ। তো পর্যায় সারণীতে 17 নম্বর গ্রুপের 6টি মৌলকে হ্যালোজেন বলা হয়। এরা সামুদ্রিক লবণ উৎপাদনকারী। এরা ধাতুর সাথে যুক্ত হয়ে বিভিন্ন লবণ উৎপন্ন করে, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। তো ফ্লোরিন মানে ইলেকট্রন বিন্যাস অনুসারে ফ্লোরিন 17 নম্বর গ্রুপের মৌল এবং এটি বিভিন্ন ধাতুর সাথে যুক্ত হয়ে লবণ উৎপন্ন করে হ্যালোজেনের মতো। এই কারণেই ফ্লোরিন একটি হ্যালোজেন। গ, পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়। উদ্দীপকে জেড এবং কিউ এর আলোকে ব্যাখ্যা। পারমাণবিক ভর জেড এবং কিউ মৌলটা কি সেটা আমরা আগে দেখে নিই। জেড হচ্ছে এখানে সোডিয়াম এক্স ওয়াই, এখানে শেষে জেড আছে, উপরের নিয়ন, তার ঠিক নিচে জেড, মানে এটা হচ্ছে আর্গন। এবং কিউ কিউ হচ্ছে সোডিয়ামের ঠিক পরে, তার মানে এটা হচ্ছে পটাশিয়াম। সোডিয়াম 3x1 4x1 নিলে এটা পটাশিয়াম হয়। তো পটাশিয়াম এবং আর্গন। পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়, এই দুটো মৌলের আলোকে ব্যাখ্যা করতে হবে। তো 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ পর্যায় সারণীর মূল ভিত্তি নিয়ে একটি সূত্র প্রদান করেছিলেন। সূত্রটি হচ্ছে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই সূত্রানুসারে মৌলসমূহকে পর্যায় সারণীতে সাজাতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তো যেমন এখানে আমি পটাশিয়াম এবং আর্গনের কথা বলা হয়েছে। পটাশিয়াম আর্গনের আলোকে পটাশিয়াম এবং আর্গন কিউজেড যেটা পারমাণবিক ভর অনুসারে সাজাতে গিয়ে পটাশিয়ামকে, যদিও পটাশিয়ামের ভর কিন্তু 39 এবং আর্গনের 40, তা সত্ত্বেও আর্গন এবং পটাশিয়াম আলাদাভাবে রাখা হয়েছে। এই সূত্রানুসারে পটাশিয়ামকে আর্গনের ঠিক পরে রাখা উচিত, কিন্তু আর্গন যদিও একটি নিষ্ক্রিয় গ্যাস, অপরদিকে পটাশিয়াম ক্ষার ধাতু, তা সত্ত্বেও আর্গনের ঠিক পরে পটাশিয়ামের স্থান ছিল পারমাণবিক ভর অনুসারে। কিন্তু এই রকম আরো অনেক মৌলে এই সমস্যাটা দেখা দেয়।
আর এই সমস্যা দূর করার জন্য 1913 সালে মোসলে পারমাণবিক ভরের বিরুদ্ধে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলসমূহ সাজানোর কথা বলেন। তো পরবর্তীতে যে সংশোধিত সূত্রটি এসেছে সেটি হচ্ছে মৌলসমূহকে তাদের মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর নয় পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। আর এই কারণেই বলা হয় পারমাণবিক ভর পর্যায় সারণের মূল ভিত্তি নয়। সামান্য কয়েকটি লাইন, অবশ্যই তোমরা জানো, সবাই জানো, মনে থাকার মতো কথা। গয়ের অ্যান্সার। এবার ঘয়ে যাওয়া যাক। ঘয়ে বলা হচ্ছে পি কিউ এক্স ওয়াই মৌলসমূহকে পারমাণবিক আকারের ঊর্ধ্বক্রমে সাজিয়ে যৌক্তিক কারণ বিশ্লেষণ করতে হবে। তো আমরা আগে দেখে নিই যে মৌলগুলো কি। পি কিউ এক্স ওয়াই, পি হচ্ছে সোডিয়ামের ঠিক উপরে, মানে সোডিয়াম 3x1, 2x1 লিথিয়াম, এক্স সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, এবং সোডিয়ামের ঠিক নিচে কিউ মানে হচ্ছে এটা পটাশিয়াম। সোডিয়াম যদি 3s1 হয় তাহলে 4s1 পর্যন্ত নিলে এটা পটাশিয়াম। তো আমরা জানি যে পর্যায় সারণীতে একই পর্যায়ে যখন বাম থেকে ডানে যাওয়া হয় তখন কি হয়, তখন পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। কিন্তু যখন একই গ্রুপ উপর থেকে নিচে আসা হয় তখন কি হয়, তখন হচ্ছে আকার বৃদ্ধি পায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি। এখানে বলা হয়েছে পি কিউ এক্স ওয়াই ঘ, পি পি হচ্ছে লিথিয়াম 1s2 2s1, xy one s2 2s2 2p6 3x2 3p6 4s1। x মানে ম্যাগনেসিয়াম 12, এখানে হচ্ছে 1s2 2s2 2p6 3x2, এরপরে অ্যালুমিনিয়াম 13, 1s2 2s2 2p6 3s2 3p1। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কিভাবে বুঝবো? তো আচ্ছা, যখন আমরা একই পর্যায়ে বাম থেকে ডানে যাই তখন কি হয়, পারমাণবিক আকার ও পরমাণু ব্যাসার্ধ কি হয়, হ্রাস পায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন আমরা একই পর্যায়ে বাম থেকে ডানে যাই তখন পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু প্রধান শক্তিস্তরের সংখ্যা বৃদ্ধি পায় না। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় এবং অতিরিক্ত প্রোটন এবং ইলেকট্রনের মাঝে এক ধরনের আকর্ষণ শক্তির সৃষ্টি হয়। আর এই আকর্ষণ ইলেকট্রনের শক্তি স্তরগুলোকে নিউক্লিয়াসের কাছে টেনে, এই কারণে পরমাণুর আকার ছোট হয়ে যায়। অপরদিকে যখন আমরা একই গ্রুপ নিচের দিকে, উপর থেকে নিচের দিকে যাই তখন কি হয়, তখন এই ঘটনাই ঘটে, কিন্তু তখন প্রতি ক্ষেত্রে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়। এর কারণে আকার যতটা ছোট হয় তার চেয়ে আরো বেশি বড় হয়। এই কারণে আমরা যখন উপর থেকে নিচের দিকে যাই তখন পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে আমরা বুঝলাম যে বাম থেকে যখন ডানে যাওয়া যায় তখন পারমাণবিক আকার হ্রাস পায় এবং যখন উপর থেকে নিচে যাওয়া যায় তখন কি হয়, আকার বৃদ্ধি পায়। এখন দেখা যাক মৌলগুলোকে আমরা কিভাবে সাজাতে পারি, কোনটার আকার কম বেশি এবং কেন। তো এখানে আমরা, এটা হচ্ছে লিথিয়াম, লিথিয়াম 2 নম্বর পর্যায়ে এবং 1 নম্বর গ্রুপের মৌল। আমরা জানি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরের
মানে সর্বোচ্চ প্রধান শক্তিস্তরের নম্বর হচ্ছে পর্যায় এবং এস অরবিটালে যদি এস অরবিটাল থাকে সর্বোচ্চ শক্তিস্তরে তাহলে ওর ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ নম্বর। সেই সূত্র হিসাবে লিথিয়াম 2 নম্বর পর্যায় এবং 1 নম্বর গ্রুপের মৌল এবং পটাশিয়াম 4 নম্বর পর্যায় এবং এখানে হচ্ছে পটাশিয়াম 4 নম্বর পর্যায়ের মৌল এবং এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে 3 নম্বর পর্যায়ের মৌল। এবার অ্যালুমিনিয়াম এটাও 3 নম্বর পর্যায়ের মৌল। এবার লিথিয়াম এবং পটাশিয়াম লিথিয়াম S1 এবং এখানে পটাশিয়াম S1, লিথিয়াম পটাশিয়াম S1 এটা হচ্ছে S1, মানে এরা একই গ্রুপের মৌল। এরা হচ্ছে একই গ্রুপের মৌল, কেননা সর্বোচ্চ শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে তাহলে এস অরবিটাল ইলেকট্রনই হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার। এখানে 4 নম্বর প্রধান শক্তি স্তরে এস অরবিটাল আছে এবং ইলেকট্রন 1, এখানে 2 নম্বর প্রধান শক্তি এস অরবিটাল আছে এবং ইলেকট্রন 1। তার মানে এটা হচ্ছে এই দুজন অর্থাৎ লিথিয়াম এবং পটাশিয়াম একই গ্রুপের মৌল। XY অর্থাৎ ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম একই পর্যায়ের মৌল। তো আমরা জানলাম যে একই পর্যায়ে যখন বাম থেকে ডানে যাওয়া যায় তখন কি হয়, পরমাণুর আকার হ্রাস পায় এবং উপর থেকে নিচে যখন যাওয়া যায় তখন পরমাণুর আকার বৃদ্ধি পায়। তাহলে এখানে একই পর্যায়ে XY আছে, তো আমরা সেই সূত্র হিসাবে x এর আকার y এর চেয়ে বড় হবে, কেননা y তো x এর পরে আছে, আকার আস্তে আস্তে কমবে এবং p সবার উপরে, p এর আকার অবশ্যই সবচেয়ে ছোট হবে এবং একই পর্যায়ে q আছে সবচেয়ে নিচে, তারপরে q এর আকার সবচেয়ে বড় হবে। একই পর্যায়ে উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। একই পর্যায়ে সবচেয়ে নিচে আছে কিউ, তার মানে কিউ এর আকার সবচাইতে বড় হবে এবং একই পর্যায়ে না একই গ্রুপে সবচেয়ে নিচে আছে কিউ, যার কারণে কিউ এর আকার সবচেয়ে বড় হবে। আর একই পর্যায়ে আছে এক্স ওয়াই, আমরা যত বাম থেকে ডানে যাই আকার ছোট হয়ে যায়, এই কারণে এক্স ওয়াই এর মধ্যে এক্স এর আকার বড় হবে এবং ওয়াই এর আকার ছোট হবে। তাহলে এখানে সবচেয়ে ছোট আকার হচ্ছে পি লিথিয়াম, তারপরে হচ্ছে এক্স ওয়াই এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে ওয়াই, তার পি ওয়াই এক্স কিউ আমরা দেখাতে পারি ঊর্ধ্বক্রমে সাজিয়ে। তাহলে পি ওয়াই এক্স কিউ লিথিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ঊর্ধ্বক্রমে সাজানো হলো। ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমরা পাই পি ওয়াই এক্স কিউ। পি ওয়াই এক্স কিউ কেন পেলাম সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এতক্ষণে, বাট তোমাদের অনেক আগেই বোঝার কথা, আগে থেকে তোমরা জানো। কারো কোনো সংশয় থাকলে এতক্ষণে তোমরা ক্লিয়ার হয়ে গেছো আমার বিশ্বাস। তো এখানে কেন পি আগে আসলো, পি কেন আগে, যেটা লিথিয়াম আমরা জানি একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়, একই গ্রুপে পি এবং কিউ আছে এবং পি উপরে আছে, পি এর আকার অবশ্যই ছোট হবে, সবচেয়ে পরে আছে মানে নিচের দিকে একই গ্রুপে কিউ, এই জন্য কি এর আকার সবচেয়ে বড় এবং একই পর্যায়ে এক্স ওয়াই আছে। তাহলে একই পর্যায়ে যখন বাম থেকে আমরা যখন ডানে যাই আকার হ্রাস পায়, আর এই কারণে এক্স থেকে ওয়াই এর আকার ছোট হবে, যার কারণে সবচেয়ে ছোট পি, তারপরে কি হবে ওয়াই, তারপরে এক্স, তারপরে কিউ। ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমরা হচ্ছে এই মৌলকে বাড়াবে আকার ঊর্ধ্বক্রমে সাজিয়ে যেটা পেলাম
তোমরা দেখতেই পাচ্ছ, অবশ্যই বুঝতে পেরেছ। সিম্পল ব্যাপার, সবারই বোঝার কথা, এখানে জটিলতার কোনো অবকাশ নেই। সামান্য কয়েকটি লাইন সাজিয়ে গুজিয়ে লিখে শুরু এভাবে ঊর্ধ্বক্রমে অনুসারে এভাবে দেখালে অ্যান্সার সম্পূর্ণ হওয়ার কথা, অবশ্যই হওয়ার কথা। এর বেশি কিছু এখানে লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে এতটুকুই বলা হয়েছে। শুধু শুধু বেশি লিখে কোনো লাভ হয় না, সঠিক জিনিসটা লিখতে হয়, সঠিকটাই যথেষ্ট। আজে বাজে কথা লিখে খাতা ভরিয়ে কোনো লাভ নেই। এজন্য আমাদেরকে সঠিক জিনিসটা জানতে হবে। আমরা একটা লাইনকে, একটা ওয়ার্ডকে কেন্দ্র করে পুরো প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখতে পারি যদি আমরা সঠিক জিনিসটা জানি। তো এই পর্যন্তই। আমার মনে হয় তোমরা আজকের এই সৃজনশীলের অ্যান্সারের পুরোটাই বুঝতে পেরেছো। বুঝতে না পারার মধ্যে কোনো কিছু আমি আমার জানা নাই। আমি আমার সর্বাত্মক দিয়ে চেষ্টা করছি। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, তোমরা কোথাও বুঝতে না পারো, আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করো। তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট, তাহলে আমি অনেক অনেক খুশি হব। আমার কোনো ত্রুটি কোথায় সেই জায়গাটা আমাকে ধরিয়ে দিলে আমি যেন সেই জায়গা থেকে তোমাদেরকে বোঝাতে পারি, শেখাতে পারি, তবেই আমার সার্থকতা। তো এ পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থাকো, খুদা হাফেজ। এ গরু